হ্যালো এভরিওয়ান, আমরা আজকে ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার আমরা আজকে আলোচনা করব। সেটা হলো স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। তো এই অংশটা আমাদের ইউনিট 1 অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স যে অংশটা আছে তার অন্তর্গত, এবং এটা আমাদের প্রথম চ্যাপ্টার, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। পুরো টপিকটাই ইলেকট্রোস্ট্যাটিক্সই আমরা আলোচনা করব শুরুতে। তার প্রথম অংশ হলো স্থির তড়িতের কিছু প্রাথমিক ঘটনাবলী। তো আগে প্রাথমিক ঘটনাবলী জানতে গেলে বা স্থির তড়িৎকে জানতে গেলে সবার প্রথম আমাদেরকে যে ধারণাটা নিতে হয় তা হলো আধান, যার ইংরেজি নাম হলো চার্জ। তো আমরা অনেকেই আধান বা চার্জ সম্বন্ধে অনেক তথ্য জানি। তো আধানটা কি? আধান আর কিছুই না, আধান হলো প্রত্যেকটা কণা তার একটা ধর্ম, জাস্ট প্রপার্টি অফ এনি পার্টিকেল, যেটা প্রত্যেকটা কণার মধ্যেই এই ধর্মটা বর্তমান। তো এই আধানের ধর্ম, যেটা আধান ধর্ম, তো এটার জন্য কি হয়? আর কিছুই নয়, দুটো কণা এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ এই দুটি বল কাজ করে, এবং তার জন্য এই আধানই দায়ী। তো সেই জন্য আমরা আধানকে প্রথম হিসাবে বলতে পারি আধান হলো প্রত্যেকটা কণারই একটা ধর্ম। এখন যদি আমরা আধানকে নিয়ে আরো বিস্তৃত কিছু কথা বলি, তাহলে আমরা বলতে পারি যে আধান ক প্রকার ও কি কি। আমরা সবাই জানি আধান দু প্রকারের হয়, একটা হলো ধনাত্মক আধান, একটা হলো ঋণাত্মক আধান। সো আমরা এখানে দেখতে পারি, যদি আমরা চার্জ নিয়ে কথা বলি, চার্জ, এটাকে আমরা সিম্পলি একটা কথা বললাম, চার্জ কি? একটা কণার ধর্ম। কণার ধর্ম। এবং এই আধান সম্বন্ধে আমরা আরো দুটো কথা বললাম। এই আধান হলো দু প্রকারের হয়, একটাকে বলা হয় ধনাত্মক আধান, যেটাকে আমরা বলি পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ, এবং দ্বিতীয় যেটা হয় সেটা হলো নেগেটিভ চার্জ। তো আমরা দু ধরনের কণার কথাই জানলাম, পজিটিভ এবং নেগেটিভ। তো এবার যদি কেউ বলে যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ কি, কিছুই না। পজিটিভ চার্জকে আমরা ধরে নিতে পারি কোনো কণার মধ্যে ইলেকট্রনের ঘাটতি বা ডেফিসিয়েন্সি, আর ঋণাত্মক আধান হিসাবে আমরা বলতে পারি ঋণাত্মক আধান হলো ইলেকট্রনের অধিক উপস্থিতি, অর্থাৎ অধিক মাত্রা ইলেকট্রন যদি কোনো কণার মধ্যে অবস্থান করে তখন আমরা তাকে বলি নেগেটিভ চার্জ। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি? এক্ষেত্রে আমরা সংক্ষেপে বলতে পারি যে লেস ইলেকট্রন, আর এক্ষেত্রে আমরা বলতে পারি এক্সেস ইলেকট্রন বা অতিরিক্ত ইলেকট্রন, এটা আমরা এখানে বলতে পারি। তার মানে কোনো পদার্থ বা কোনো কণার মধ্যে যদি অতিরিক্ত সংখ্যা ইলেকট্রন থাকে তাহলে আমরা সেটাকে বলবো নেগেটিভ চার্জ, আর যার ক্ষেত্রে ইলেকট্রনের ঘাটতি রয়েছে আমরা তাকে বলবো ধনাত্মক আধান। এবার আমরা আধান যখন পড়লাম, আধান যেহেতু একটা ধর্ম, তো আধানের একটা একক আছে, এবং এই এককগুলো আমরা এবার দেখব। তো এবার আমরা যে পয়েন্টটার দিকে লক্ষ্য রাখবো সেটা হলো আধানের একক বা ইউনিট। আমরা দু ধরনের ইউনিট সিস্টেম নিয়ে সবসময় পড়াশোনা করে থাকি, একটা হলো সিজিএস পদ্ধতি, অন্যটি হলো এসআই পদ্ধতি। তো যদি আমরা সিজিএস পদ্ধতির দিকে দেখি তাহলে আধানের একককে কি হয়? আধানের একককে বলা হয় ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিট, এর অপর নাম হলো স্ট্যাট কুলম, স্ট্যাট সি। এটা হলো আধানের সিজিএস একক। আবার অপরদিকে আধানের যদি আমরা এসআই এককের দিকে লক্ষ্য রাখি, তো আধানের এসআই একককে বলা হয় কুলম। এটা হলো আধানের এসআই একক। এই কুলমকে আমরা সি দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে আমরা সিজিএস এবং এসআই দুটো একক সম্বন্ধেই জেনে গেলাম। এই সিজিএস একক এবং এসআই এককের মধ্যে আবার একটি সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি হয়? আমরা যদি লিখি তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা যেটাকে 1 কুলম বলি, তার সমতুল্য পরিমাণ স্থির তড়িৎ অর্থাৎ ইএসইউতে তার মান কত হয়? আর কতই না, সেটা হয় 3 × 10⁹ এত ইএসইউ। সো আমরা এই রিলেশনটা জানলাম, এবং এটা আমাদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ যে 1 কুলম এবং ইএসইউ আধান অর্থাৎ এসআই এবং সিজিএস এর
যে একক আধানে তাদের মধ্যে সম্পর্ক আমরা পেয়ে গেলাম। 1 কুলম্ব সমান সমান 3 × 10⁹ ESU। ওকে ওকে, নেক্সট আমরা এই কণার ধর্ম, কণা যেহেতু একটা ধর্ম, তো সেই ধর্ম সম্বন্ধে আমরা আলোচনা করলাম আধান। এবার আমরা যে জিনিসটার প্রতি আসব, যে এই আধান দুরকম ভাবে কাজ করে। এখানে কাজ বলতে কি বোঝাচ্ছি, ধরো এরকম হতে পারে আধানটা সময়ের সাপেক্ষে এক স্থান থেকে অন্য স্থান, অর্থাৎ একটা পদার্থের এক স্থান থেকে অন্য স্থানে আধানটা প্রবাহিত হচ্ছে সময়ের সাপেক্ষে, তখন আমরা তাকে বলবো প্রবাহী তড়িৎ, যার ইংরেজি নাম হলো কারেন্ট ইলেকট্রিসিটি, বা সোকল্ড আমরা যাকে কারেন্ট বা প্রবাহ বলে জানি। এবং আরেকটি ক্ষেত্র হয় যেখানে আধান সময়ের সাপেক্ষে গতিশীল হয় না, স্থির থাকে। কোথায় না, কোনো পদার্থের বহির্তল বা বহির্পৃষ্ঠের মধ্যে সে আবদ্ধ থাকে, একটা জায়গার ওপর সে আবদ্ধ থাকে, তার সারফেসের ওপর, পৃষ্ঠের ওপর। সময়ের সাপেক্ষে আধান সেখানে মুভ করে না, সেক্ষেত্রে আমরা বলে থাকি তাকে স্থির তড়িৎ, ইংরেজিতে যাকেই আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স বলে থাকি। তার মানে আমরা দুটো খুব সুনির্দিষ্ট পার্থক্য বুঝলাম, যে স্থির তড়িৎ ও প্রবাহী তড়িতের মধ্যে মূল পার্থক্য কোথায়। স্থির তড়িতের ক্ষেত্রে আধান সময়ের সাপেক্ষে স্থির থাকে, আর প্রবাহী তড়িতের ক্ষেত্রে আধান সময়ের সাপেক্ষে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। তো আমরা এখানে স্থির তড়িৎ সম্বন্ধে আলোচনা করব, তাই প্রবাহী তড়িৎ সম্বন্ধে আলোচনা আমরা প্রবাহী তড়িৎ অধ্যায় করব। কিন্তু সেটা করার আগে আমাদের ছোট্ট একটি ইনফরমেশন বা তথ্য এখানে জেনে নেওয়া দরকার, যে আমরা প্রবাহী তড়িতের ক্ষেত্রে যাকে কারেন্ট বা প্রবাহ মাত্রা বলে থাকি, এবং তাকে আমরা আই দিয়ে প্রকাশ করে থাকি, প্রবাহ মাত্রা বা যেটাকে আমরা কারেন্ট বলে থাকি, সেটাকে আমরা প্রকাশ করে থাকি আই দিয়ে। তাহলে আই সমান সমান কি লিখব, সময়ের সাপেক্ষে আধানের প্রবাহ। তো আধান যদি কিউ হয়, তাহলে আধান বাই সময়, এটাই হলো প্রবাহ মাত্রা বা কারেন্ট, তার সমীকরণ। এবং এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ আমরা সম্পর্ক পেয়ে যাই, যে আধান সমান সমান হয় হলো প্রবাহ মাত্রা গুণ সময়। এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যেটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে। তাহলে প্রবাহ মাত্রাকে সময় দিয়ে গুণ করলে আধান পাওয়া যায়। তাহলে এই সম্পর্কটা যদি সত্য হয়, এবং এটি সত্য সম্পর্ক, তাই এখান থেকে আমরা একটা ছোট উদাহরণ হিসাবে যদি আমরা নিতে পারি, তাহলে আমরা খুব সহজেই আধানের মাত্রা বা ডাইমেনশন আমরা বার করে ফেলতে পারি। তাহলে আধানের মাত্রা কি হয়, তাহলে আর একটা নতুন পয়েন্ট আমরা এখানে জেনে নেব, ডাইমেনশন বা মাত্রা। ডাইমেনশন অফ চার্জ। তাহলে ডাইমেনশন কত হবে, তাহলে আধানের মাত্রা হবে হলো, তাহলে অবশ্যই প্রবাহ মাত্রা আই, তাহলে সেটাকে আমরা ক্যাপিটাল আই দিয়ে লিখি, এবং সময়ের মাত্রা হবে ক্যাপিটাল টি। সো আই ইন্টু টি, এটাই হবে আধানের মাত্রা। ওকে, তাহলে আমরা আধান সম্বন্ধে কিছু আলোচনা, সেগুলোকে আমরা এখানে কমপ্লিট করলাম। এরপর আমরা পুরোপুরি ইলেকট্রোস্ট্যাটিক্স সম্বন্ধে কিছু কিছু আলোচনা করব। তো ফার্স্টে আমরা স্থির তড়িতের একটা সাধারণ উদাহরণ দিই, যেটা আমরা প্রায়শই দেখে থাকি এবং অনেকেই লক্ষ্য করেছি। এটা ধরো আমরা শীতকালে বিশেষত যখন চুল আঁচড়াই চিরুনি দিয়ে, তখন আমরা ওই চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর আমরা যদি ছোট ছোট কিছু কাগজের টুকরোর সামনে ওই চিরুনিটাকে ধরি, তাহলে কি দেখা যায়, ওই কাগজগুলি চিরুনির গায়ে আটকে যাচ্ছে বা আকর্ষিত হচ্ছে। এটা কিসের জন্য হয়, এটা হলো স্থির তড়িতের জন্যই হয়, স্থিরতাড়িতিক আকর্ষণের জন্য হয়। ঠিক একই রকম ভাবে আমরা যদি দেখি একটা সিল্কের কাপড় দিয়ে একটা কাচদণ্ডকে যদি ঘষা হয়, তাহলে কি ঘটনা ঘটে, সেক্ষেত্রে কাচদণ্ড ধনাত্মক আধানে আহিত হয়, এবং সিল্কের যে কাপড়টা দিয়ে ঘষা হয়েছিল সেই সিল্কের কাপড়টা নেগেটিভ চার্জ অর্থাৎ ঋণাত্মক আধানে আহিত হয়। এরকম আরো অনেক উদাহরণ আছে স্থির তড়িতে, আমরা এগুলো এক এক করে পরে আলোচনা করব। যেমন ধরো আমরা একটা এবোনাইটের রড নিয়েছি, এবং তাকে যদি আমরা লোম বা ফার যেটাকে আমরা বলি পশম, তো সেটা দিয়ে যদি ঘষা হয়, সেক্ষেত্রে দেখা যায় আবার পশমে হয়ে যাবে ধনাত্মক আধান যুক্ত, কিন্তু এবোনাইটের দণ্ড হবে নেগেটিভ আধান বা ঋণাত্মক আধান যুক্ত। প্রশ্নটা হলো যে তাহলে কেন এরকম হয়। প্রথম ক্ষেত্রে দেখা গেল কাচদণ্ড, প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছে কাচদণ্ড ধনাত্মক আধান যুক্ত, কিন্তু সিল্কের কাপড় নেগেটিভ চার্জ। আবার আমরা দেখলাম যে
দ্বিতীয় ক্ষেত্রে পশমে ধনাত্মক আধান এবং এবোনাইটের দণ্ডে ঋণাত্মক আধান। প্রশ্নটা হয়েছিল কেন? দেখো, এক্ষেত্রে আমরা তোমাদের একটা নতুন তথ্য দেব। সেটা কি, কোন বস্তুতে ধনাত্মক আধান হবে আর কোন বস্তুতে ঋণাত্মক আধান হবে সেটা ডিটারমিন্ড হয় তড়িৎ শ্রেণী থেকে। বিভিন্ন পদার্থের মধ্যে তড়িৎ শ্রেণী আছে। এই তড়িৎ শ্রেণী ওপরের দিকে যেসব পদার্থরা অবস্থান করে তাদেরকে দিয়ে যদি ওই শ্রেণী নিম্নে অবস্থিত যেসব পদার্থ বা বস্তু তাদেরকে মধ্যে যদি ঘর্ষণ করা হয়, তাহলে শ্রেণীর ওপরের দিকে অবস্থিত বস্তুগুলোর মধ্যে ধনাত্মক আধান এবং শ্রেণীর নিচের দিকে থাকা যেসব বস্তু তাদের মধ্যে হয় নেগেটিভ আধান। ওকে, তো এই তড়িৎ রাসায়নিক শ্রেণী তোমাদের আমি পরে প্রোভাইড করে দেবো, তোমরা সেটা একটু দেখে নিও। তবে আমি কিছু উদাহরণস্বরূপ হিসাবে তোমাদের বলতে পারি, যেমন শ্রেণীর সর্বপ্রথম বা সর্বপ্রথমে শ্রেণী অবস্থান করে হলো পশম, যেটাকে আমরা ফার বলে থাকি। এরপর ফ্লানেল, এছাড়াও রয়েছে তোমাদের ওয়াক্স বা মোম, কাচদণ্ড, পেপার, সিল্ক, হিউম্যান বডি বা মানুষের শরীর এর মধ্যে অন্যতম। এছাড়া ধাতব পদার্থ, কাঠ, এরকম ভাবে পরপর রয়েছে রাবার, অ্যাম্বার ইত্যাদি। ওকে, তো এই শ্রেণী অনুসারে এই সমস্ত ঘটনাগুলি ঘটে থাকে। এবং যেটা বললাম, শ্রেণীর ওপরের দিকে যারা থাকবে তাদের দিয়ে শ্রেণী নিম্ন অবস্থিত যারা তাদের মধ্যে যদি ঘর্ষণ করা হয় তাহলে উপরের দিকে যে থাকবে তাতে হবে ধনাত্মক আধান, শ্রেণীর নিচের দিকে যে থাকবে তাতে হবে ঋণাত্মক আধান। ধরো 1 নম্বরে অবস্থিত যে আছে তাকে দিয়ে 3 নম্বরে অবস্থিত একজনকে ঘষা হলো, তাহলে 1 নম্বরে যে অবস্থান করছে তাতে হবে ধনাত্মক আধান, 3 নম্বরে যে থাকবে তাতে আসবে ঋণাত্মক আধান। ক্লিয়ার? তো এটাই হলো আমাদের কনসেপ্ট। ওকে, এবার আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব তোমাদের সাথে। কি গুরুত্বপূর্ণ জিনিস? যে যাকে নিয়ে আমাদের এত কিছু আলোচনা, আমি এবার তাকে নিয়ে আলোচনা করব। কি? ইলেকট্রন। ইলেকট্রন সম্বন্ধে আমরা সকলেই জানি যে ইলেকট্রন একটি নেগেটিভ চার্জ পার্টিকেল বা ঋণাত্মক আধানযুক্ত কণা। তো অবশ্যম্ভাবী আমাদের এটাই জানার ইচ্ছে করছে যে ইলেকট্রনের আধান কত হয়। আমরা অনেকেই জানি, তবু আমরা একবার এটাকে লিখব। ইলেকট্রনের আধান হয় ঋণাত্মক এবং ইলেকট্রনের আধানের মান কত হয়? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। অবশ্যই মনে রাখবে এটা এসআই পদ্ধতিতে। সিজিএসএ হলে আমরা শুরুতে যে কনভার্সন পড়িয়েছিলাম সেটার সাথে ক্যালকুলেশন করে আমরা করতে পারবো। তো ইলেকট্রনের আধানের মান হলো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম এবং এটা এসআই পদ্ধতিতে। এবং মনে রাখবে ইলেকট্রনের আধান ঋণাত্মক হয়। সাথে আমাদের এটাও জেনে রাখতে হবে ইলেকট্রনের ভর কত হয়। ইলেকট্রনের যে ভর সেটাকে আমরা লিখি হলো 9.1 ইন্টু 10⁻31 এত কেজি। ওকে, তাহলে ইলেকট্রনের আধান এবং ভর সম্বন্ধে আমাদের জানা হয়ে গেল। প্রশ্নটা হলো, স্যার কেন আমি এটা জানলাম? দেখো, ধরো তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। আমার কাছে একটা বস্তু আছে, সেই বস্তু থেকে আমি কিছু সংখ্যক ইলেকট্রনকে অপসারিত করলাম, বা একটা বস্তুকে একটা বস্তুর সাথে ঘষা হলো, একটার মধ্যে ধনাত্মক আধান হলো, একটার মধ্যে ঋণাত্মক আধান হলো। এখন তোমাদের প্রথমেই বলেছিলাম যে ধনাত্মক আধান কি? ইলেকট্রনের অভাব। তার মানে যে বস্তুটা ধনাত্মক আধানে আহিত হয়েছে সেই বস্তুর মধ্যে থেকে ইলেকট্রন দ্বিতীয় বস্তুতে স্থানান্তরিত হয়েছে। প্রশ্নটা হলো, স্যার কতগুলো সংখ্যক ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে? সেটা জানতে গেলে আমরা কি করব? ওই বস্তুর যে আধান, সেই আধানটাকে আমরা লক্ষ্য করলেই বুঝতে পারবো কতগুলো সংখ্যক ইলেকট্রনের ঘাটতি তার মধ্যে রয়েছে। এটা আমরা অতি সহজেই সেখান থেকে জানতে পারবো। এবং যে কটি সংখ্যক আধান এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়েছে, আধান অর্থাৎ ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে, সেই সংখ্যা দিয়ে আমরা দেখেই বলতে পারবো যে কোনটা স্থানান্তর হয়েছে এবং কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক, সেটা আমরা ক্লিয়ার করে নিতে পারবো এখানে। ওকে, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইলেকট্রনের মাস বা ভরটা আমাদের কি কাজে লাগে? দেখো, দুটো বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক হচ্ছে, আমরা তো দেখলাম, এবং কতগুলো করে ইলেকট্রনের স্থানান্তর হচ্ছে সেটাও আমরা দেখলাম। তখনই তো প্রশ্ন আসবে, স্যার ইলেকট্রনের তো ভর আছে, তার মানে যে বস্তুটা ধনাত্মক হলো তাতে কি সেই বস্তুটার ভর কি কিছুটা হ্রাস পেল? হ্যাঁ, হ্রাস পেল। কারণ যে বস্তুটা ধনাত্মক আধানে আহিত হলো তাতে তো ইলেকট্রনের ঘাটতি হলো। তাহলে যে বস্তুতে ইলেকট্রনের ঘাটতি হবে তাহলে ইলেকট্রনের সংখ্যা কমে যাবে, তাহলে কমে গেলে ইলেকট্রনের সমপরিমাণ ভরটাও তো কমে যাবে।
তাহলে আমরা একটা ইলেকট্রনের ভরকে দিয়ে যতগুলো সংখ্যক ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে তাকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা অনায়াসে কতটা ভর হ্রাস পেল ধনাত্মক বস্তুতে সেটাও আমরা সহজেই গণনা করে নিতে পারবো। তাই আমাদের এই তথ্যগুলো জানা ভীষণই প্রয়োজন। ওকে, তাহলে আমরা এগুলো সম্বন্ধে একটা সম্যক ধারণা পেয়ে গেলাম। এবার আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থিরতড়িতের খুব গুরুত্বপূর্ণ দুটো টপিক আলোচনা করব। কি টপিক? যার মধ্যে প্রথমেই আসছে আধানের কোয়ান্টাইজেশন অফ চার্জ। এটা আমরা একটু প্রথমে আলোচনা করব। বাংলায় আমরা বলি আধানের কোয়ান্টাইজেশন বা কোয়ান্টায়ন বলা হয়ে থাকে। তো কোয়ান্টাইজেশন কি? আর কিছু না, সহজভাবে বলতে গেলে কোনো বস্তুতে মোট যে পরিমাণ আধান আছে সেটি সর্বদাই ইলেকট্রনের আধানের পূর্ণ অখণ্ড গুণিতক হবে। এটি হলো আধানের কোয়ান্টাইজেশন। অর্থাৎ ধরো আমার কাছে একটা বস্তু আছে, সেই বস্তুটার আধান হলো কিউ। এই যে টোটাল আধানটা, এটা অবশ্যম্ভাবীভাবে ইলেকট্রনের যা আধান তার একটা গুণিতক হবে, এবং এই গুণিতক যে সংখ্যাটা এন, এটা অখণ্ড সংখ্যা হতে হবে। অবশ্যই এর আধান প্লাস এবং মাইনাস দুটোই হবে। অর্থাৎ কোনো বস্তুর মধ্যে থাকা যে আধান সেটা ইলেকট্রনের আধানের একটি অখণ্ড গুণিতক হবে। এবং সেক্ষেত্রে বারবার বলছি, এন একটি অখণ্ড সংখ্যা যাকে আমরা ইন্টিজার বলে থাকি। অখণ্ড সংখ্যা লাইক 1 2 3 and so on। ওকে, এটাকেই বলা হচ্ছে আধানের কোয়ান্টাইজেশন। এরপর যে ইম্পর্টেন্ট টপিকটার কথা আমরা আলোচনা করব সেটা হলো আধানের সংরক্ষণ, কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ। বাংলায় বলবো আধানের সংরক্ষণ। তো আধানের সংরক্ষণটা কি? দেখো, আমরা যদি কোনো একটা আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সংস্থার কথা ভাবি, সেই বিচ্ছিন্ন সংস্থার মধ্যে থাকা ধনাত্মক এবং ঋণাত্মক আধানের যদি বীজগাণিতিক সমষ্টি নেওয়া হয়, তাহলে সেটি সর্বদা কনস্ট্যান্ট বা ধ্রুবক হবে। আবার বলছি, যে কোনো বিচ্ছিন্ন সংস্থার মধ্যে থাকা মোট ধনাত্মক এবং ঋণাত্মক যে আধান তার যদি সমষ্টি নেওয়া হয়, বীজগাণিতিক সমষ্টি অ্যালজেব্রিক সাম নেওয়া হয়, সেটা সর্বদা কি হবে? ধ্রুবক হবে। এটাকেই বলা হয় আধানের সংরক্ষণ নীতি। তাহলে আমরা যদি এটা সংক্ষেপে আলোচনা করি, তাহলে আমরা কি বলতে পারবো? কি সংস্থা নিচ্ছি? বিচ্ছিন্ন সংস্থা, আইসোলেটেড সিস্টেম। একটা আইসোলেটেড সিস্টেম নিচ্ছি। ওকে, এই আইসোলেটেড সিস্টেম যেটা নিচ্ছি, এর মধ্যে থাকা টোটাল পজিটিভ চার্জ যতগুলো আছে এবং টোটাল নেগেটিভ চার্জ যতগুলো আছে, এদের আমরা কি করছি? বীজগাণিতিক সমষ্টি অ্যালজেব্রিক সাম নিচ্ছি। অ্যালজেব্রিক সাম, এটা সর্বদা কি হবে? কনস্ট্যান্ট। এটাকেই আমরা বলবো আধানের সংরক্ষণ নীতি, কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ। ঠিক যেমন আমরা শক্তি সংরক্ষণ পড়েছিলাম, ভরবেগের সংরক্ষণ পড়েছিলাম, সেরকম ভাবে আধানের সংরক্ষণ। অর্থাৎ কোন একটি বিচ্ছিন্ন সংস্থার মধ্যে থাকা মোট ধনাত্মক এবং ঋণাত্মক আধানের সমষ্টি সর্বদা ধ্রুবক হবে। এটাই হলো আধানের সংরক্ষণ। এবার আমরা তিন ধরনের পদার্থের কথা আলোচনা করব। আমরা সকলেই জানি, পরিবাহিতার দিক থেকে যদি বিবেচনা করা হয় তাহলে তিন ধরনের পদার্থ পাওয়া যায়। এক ধরনের পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই আধান পরিবহন করতে পারে, তাদের আমরা পরিবাহী বলে থাকি। যেমন সমস্ত প্রকার ধাতব পদার্থ পরিবাহী হয়, এছাড়া গ্যাস তড়িতের পরিবহন করে, তাদেরকে আমরা পরিবাহী বলি। দ্বিতীয় পদার্থ যার মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হয় না, তাদেরকে আমরা অন্তরক বা ইনসুলেটর বলে থাকি, কুপরিবাহী বলে থাকি। যেমন কাঠ,
বিশুদ্ধ জল, এদেরকে আমরা বলে থাকতেই পারি, রাবার, এগুলো বলা যেতে পারে। আর এক ধরনের পদার্থ আছে যার পরিবাহিতা তড়িৎ পরিবাহী এবং তড়িৎ অন্তরক এদের মধ্যবর্তী, যাদের আমরা অর্ধ পরিবাহী বলে থাকি। এই অর্ধ পরিবাহী পদার্থের উদাহরণ বলতে আমরা নিই বিশুদ্ধ সিলিকন, বিশুদ্ধ জার্মেনিয়াম। এই দুটি পদার্থকে আমরা অর্ধ পরিবাহী হিসাবে ব্যবহার করতে পারি। এছাড়া বিশেষ একটি শর্ত, অর্থাৎ আমরা যদি -272°C টেম্পারেচার অ্যাচিভ করতে পারি, তাহলে অ্যালুমিনিয়াম অতি পরিবাহিতা বা সুপার কন্ডাক্টিভিটি দেখায়। এটা একটা বিশেষ কন্ডিশন যেটাকে আমরা অতি পরিবাহী বলে থাকি, এবং এই শর্তটাকে -272°C উষ্ণতায় অ্যালুমিনিয়াম অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর হিসাবে কাজ করে। তাহলে আমরা এই বিভিন্ন প্রকার পদার্থ শ্রেণী বিভাগ করলাম তড়িতের পরিবহন অনুসারে। যারা খুব সহজেই পরিবহন করে তাদের বলি তড়িৎ পরিবাহী পদার্থ, যারা কোনো অবস্থাতেই পরিবহন করে না তাদের বলি তড়িৎ কুপরিবাহী পদার্থ। যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন বা পরিবাহিতা অন্তরক এবং তড়িৎ পরিবাহী এদের মাঝামাঝি, তাদেরকে আমরা বলি অর্ধ পরিবাহী পদার্থ। এই অর্ধ পরিবাহী হিসাবে কাজ করে হলো বিশুদ্ধ সিলিকন, বিশুদ্ধ জার্মেনিয়াম। আর আরেক ধরনের পদার্থের কথা আলোচনা করলাম অতি পরিবাহী। এটি বিশেষ একটি শর্তে হয়, যেমন -272°C টেম্পারেচারে যদি আনা হয় তাহলে অ্যালুমিনিয়াম অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর হিসাবে কাজ করে। ওকে, এবার আমরা স্থির তড়িতের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ধারণা নিয়ে আলোচনা করব। নাম হলো তড়িৎ আবেশ, ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক ইন্ডাকশন। তো তড়িৎ আবেশ জিনিসটা কি সেটা আমরা এবার একটু আলোচনা করব। তো আমাদের এখনকার টপিক হলো ইলেকট্রিক ইন্ডাকশন। তড়িৎ আবেশ, প্রশ্নটা হলো তড়িৎ আবেশ কি। আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝাই। ফার্স্ট ধরো আমার কাছে একটা আহিত বস্তু আছে, সে যে কোনো আধানে আহিতই হতে পারে, হতে পারে ধনাত্মক আধানে আহিত, হতে পারে ঋণাত্মক আধানে আহিত। তাহলে এটি হলো আমার কাছে থাকা আহিত বস্তু। আমি উদাহরণের স্বরূপ ধরে নিতে পারি এর মধ্যে ধনাত্মক আধান রয়েছে। আমার কাছে আরেকটি বস্তু আছে, দ্বিতীয় বস্তু, যার মধ্যে কোনরূপ আধান নেই, অর্থাৎ এটি একটি অনাহিত বস্তু। এবং এই দুটো বস্তুর কে যদি খুব কাছাকাছি আনা হয় তাহলে কি ঘটনা ঘটে? দেখা যায় একটি আহিত এবং একটি অনাহিত বস্তুকে যদি পরস্পরের নিকটে বা কাছে আনা হয় তাহলে অনাহিত বস্তুর মধ্যে তড়িৎ আবেশ ঘটে। অর্থাৎ আহিত বস্তুর যে আধান, সেই আধান দ্বারা অনাহিত বস্তুর মধ্যে তড়িৎ আবেশ ঘটে, এবং অনাহিত বস্তুর নিকটবর্তী প্রান্তে আধানের অস্তিত্ব পাওয়া যায়। এবং এই আধানের প্রকৃতি হয় আহিত বস্তুর যে আধানের প্রকৃতি তার ঠিক বিপরীত হয়। অর্থাৎ এ যদি ধনাত্মক আধানে আহিত হয়, এ হবে ঋণাত্মক আধানে আহিত। তাহলে আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে যদি দেখি, তাহলে ধরো এই বস্তুটা হলো আমাদের কাছে এ বস্তু, এবং এই নিকটে থাকা যে বস্তুটা সেটা হলো আমাদের কাছে আর একটি বস্তু, সেটা হলো বি বস্তু। এখন দেখা গেল এ বস্তু এর আধান মনে করো আমরা ধরে নিলাম পজিটিভ, এর আধান আমরা ধরে নিচ্ছি পজিটিভ আধান। কিন্তু বি যে বস্তুটার কথা আমরা বলছিলাম, এই বস্তুটা ছিল প্রথমে অনাহিত। এই বস্তুটাকে যেই মাত্র আহিত এ বস্তুর নিকটে আনা হলো, দেখা গেল এই নিকটবর্তী প্রান্তে ঋণাত্মক আধানের আবেশ ঘটে। এই ঘটনাটিকেই বলা হয় ইলেকট্রিক ইন্ডাকশন বা তড়িৎ আবেশ। অর্থাৎ অনাহিত বস্তুকে যদি কখনো আহিত বস্তুর নিকটে আনা হয় তাহলে অনাহিত বস্তুও আহিত হয়, এবং অবশ্যই তার প্রকৃতিটা হয় যে বস্তুর দ্বারা সে আহিত হয়েছে তার বিপরীত আধান যুক্ত। এখন একটি মজার জিনিস তোমাদেরকে বলি, যে বস্তু আহিত ছিল অর্থাৎ তড়িৎ আবেশ যে ঘটালো সেই বস্তুর আধানের একটি বিশেষ নাম আছে।
এই আধানকে বলা হয় আবেশী আধান। এই বস্তুর আধানকে বলা হয় আবেশী আধান। এবং যে অনায়িত বস্তুর মধ্যে আবেশ ঘটলো সেই আধানকে বলা হয় আবিষ্ট আধান। ইংরেজিতে বলা হয় ইনডিউসড চার্জ, আর আবেশী আধানকে বলা হয় ইনডিউসিং চার্জ। এটি হলো আবিষ্ট আধান। ওকে, তাহলে আমাদের দুটো জিনিস ক্লিয়ার হলো। আহিত বস্তুকে অনাহিত বস্তুর নিকটে এনেছি, ফলে তড়িতাবেশ ঘটেছে, এবং যে তড়িতাবেশ ঘটালো তার আধানকে বলা হয় আবেশী আধান, এবং যে বস্তুর মধ্যে তড়িতাবেশ ঘটলো সে বস্তুর আধানকে বলা হয় আবিষ্ট আধান। এবং এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করেছো যে আবেশী আধান এবং আবিষ্ট আধানের প্রকৃতি পরস্পর বিপরীত হয়। যদি এ বস্তুর আধান অর্থাৎ আবেশী আধান ঋণাত্মক হতো তাহলে আবিষ্ট আধান হতো ধনাত্মক। প্রসঙ্গত উল্লেখযোগ্য আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা হলো আবেশী আধানের নিকটবর্তী প্রান্তে যে আধান থাকে তার প্রকৃতি তো আবেশী আধানের বিপরীত হলো, কিন্তু যে বস্তুতে তড়িতাবেশ ঘটেছে অর্থাৎ আমাদের চিত্র অনুযায়ী বি বস্তুর, এই বি বস্তুর এটি হলো নিকটতম প্রান্ত। কার? এ বস্তুর নিকটতম প্রান্ত। কিন্তু বি বস্তুর যে দূরবর্তী প্রান্ত আছে সেখানেও আধানের অস্তিত্ব পাওয়া যায়। কি ধরনের আধান? এই আধানটি হয় আবেশী আধানের যা প্রকৃতি, সম প্রকৃতির আধান আমরা এখানে অস্তিত্ব পাই। অর্থাৎ তড়িতাবেশের ফলে এই বস্তুটার নিকটবর্তী প্রান্তে আবেশী আধানের বিপরীত আধান আবিষ্ট হয় এবং দূরবর্তী প্রান্তে আবেশী আধানের সমপরিমাণ আধান আবিষ্ট হয়। এবং আর একটা জিনিস তোমাদেরকে এখানে মনে রাখতে হবে যে এই আবেশী আধান এবং আবিষ্ট আধানের সাথে সাথে এটাও তোমাদের মনে রাখতে হবে, যে বস্তুর মধ্যে তড়িতাবেশ ঘটলো অর্থাৎ বি বস্তুর, এর সামনে বা নিকটবর্তী প্রান্তে অবস্থিত যে আধান, এই যে আধান, এই আধানটিকে বলা হয় বদ্ধ আধান। ইংরেজিতে বাউন্ড চার্জ বলা হয়। একে বলা হয় বদ্ধ আধান। এবং দূরবর্তী প্রান্তে যে আধান অর্থাৎ এই যে আধানটির কথা আমরা এখানে দেখলাম, এই আধানটিকে বলা হয় মুক্ত আধান। ইংরেজিতে আমরা বলে থাকি ফ্রি চার্জ। ফ্রি চার্জ, একে আমরা বলবো ফ্রি চার্জ, এবং একে আমরা বলবো বাউন্ড চার্জ। ক্লিয়ার? সুতরাং আমরা তড়িতাবেশ সম্পর্কিত যাবতীয় আলোচনা কমপ্লিট করলাম। আরেকবার বলে দিই যে তড়িতাবেশ আর কিছুই না, একটা আহিত বস্তু একটা অনাহিত বস্তুর সম্মুখে এলে আহিত বস্তু দ্বারা অনাহিত বস্তুর মধ্যে তড়িতাবেশ ঘটে, অর্থাৎ অনাহিত বস্তুটা বাহিত হয়। অনাহিত বস্তুর নিকটবর্তী প্রান্তের আধান সর্বদা আহিত বস্তুর আধানের বিপরীত প্রকৃতির হয়। আহিত বস্তুর আধানকে বলা হয় আবেশী আধান, এবং অনাহিত বস্তু যে আবিষ্ট হলো তার আধানকে বলা হয় আবিষ্ট আধান। আবেশী আধান আবিষ্ট আধান পরস্পর বিপরীত প্রকৃতির হয়। শুধু তাই না, যে বস্তু আবেশিত হয়, তড়িতাবেশিত হয়, তার দূরবর্তী প্রান্তেও একটি আধানের অস্তিত্ব পাওয়া যায়। এই আধানের প্রকৃতি হয় আবেশী আধানের প্রকৃতির সমতুল্য, অর্থাৎ এর আধান যদি পজিটিভ হয় এর আধানও পজিটিভ হবে, এর আধান নেগেটিভ হলে এটাও হবে নেগেটিভ। যেহেতু এটি এই পরিবাহী দূরবর্তী প্রান্তে অবস্থিত তাই এই আধানকে বলা হয় মুক্ত আধান, এবং আবিষ্ট পরিবাহীর যে নিকটবর্তী প্রান্তের আধান তাকে আমরা বলে থাকবো বদ্ধ আধান, বাউন্ড চার্জ। ওকে, নোট করলাম। এই তড়িতাবেশের যে ঘটনাগুলো আমরা আলোচনা করলাম, এখানে একটা কথা সর্বদা তোমাদের মনে রাখতে হবে, কি এই তড়িতাবেশের ঘটনা কিন্তু একটি ক্ষণস্থায়ী ঘটনা, এটা চিরস্থায়ী ঘটনা নয়। অর্থাৎ আবেশী আধান এবং আবিষ্ট আধান অর্থাৎ যে বস্তুটা তড়িতাবেশ ঘটাচ্ছে সেই বস্তুটাকে অর্থাৎ তড়িতাহিত বস্তুকে আমরা যদি অপসারিত করি অর্থাৎ সরিয়ে নিই, তার ফলে কি দেখা যায়, যে বস্তুর মধ্যে তড়িতাবেশ ঘটেছিল সেই বস্তুর আধান ধীরে ধীরে লোপ পেয়ে যায়। অর্থাৎ তড়িতাবেশের ঘটনা কখনোই চিরস্থায়ী নয়, এটি একটি ক্ষণস্থায়ী ঘটনা। যে কারণে তড়িতাবেশ ঘটছে অর্থাৎ আহিত বস্তুকে অপসারিত করলে খুব অল্প সময় পর আবিষ্ট আধান অপসারিত হয়, তাই এটি একটি ক্ষণস্থায়ী ঘটনা। তড়িতাবেশ একটি ক্ষণস্থায়ী ঘটনা, এটি আমাদের মনে রাখতে হবে। ওকে।